0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। তো এটা আমাদের বিরুদ্ধে করা হয়েছে এবং পেইড ক্যাম্পেইন। ছাত্রদলে অনেক গ্রুপিং রাজনীতিও আছে। আমি কিছুদিন আগেই জেল থেকে বের হয়েছি, তো আমার কাছে মনে হয়েছে কেন আমার গায়ে পড়তে হবে। প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির পরিচিত মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেফতার এবং কারাবরণের অভিজ্ঞতা রয়েছে তার। ছাত্র রাজনীতির বর্তমান বাস্তবতা, আন্দোলনের অভিজ্ঞতা এবং ছাত্রদলের ভেতরের রাজনীতি, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলবো তার সাথে। রিয়াদ ভাই, স্বাগত এশিয়া পোস্টের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আপনার এশিয়া পোস্টের আলাপনের যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ আমাকে যারা শুনবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একেবারেই পটুয়াখালীর 10 মিনা এলাকা আপনার জন্ম। সেই এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল ছাত্রনেতা হয়েছিলেন, এই পর্যন্ত আসার শুরুটা কিভাবে হয়েছিল জানতে চাই। শুরুটা আমরা পারিবারিকভাবে জাতীয়তাবাদী পরিবার। আমার মামা, চাচা এরা জাতীয়তাবাদী, আমার নানা সরাসরি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। যদিও তারা পেশার শিক্ষক ছিলেন, সবাই যাদের কথা বললাম। 1/11 সরকারের পর যারা সরকারি চাকরি করে, যাদের রাজনীতি এক ধরনের বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর থেকে তারা রাজনীতিতে দূরে। কিন্তু তাদের দেখে আসলে বিএনপির প্রতি বা জাতীয়তাবাদী আদর্শের প্রতি আমার আশা। এবং আমি ছাত্র অবস্থায় যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আসলে রাজনীতিভাবে বুঝে করা বা কি করতেছি, পরিবার বিএনপি, সেই হিসেবে ছাত্রদলের প্রথম পদ পেয়েছিলাম। ক্লাস 9-এ থাকতে নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছিলাম। আর আরেকটা বিষয় ছিল, আমি যে এলাকায় বড় হয়েছি, আমার যে গ্রাম 10 মিনা, পটুয়াখালী 3 যদি সংসদীয় আসন বলি, 10 মিনা গলাচিপা, এই আসনটি সবসময় আওয়ামী অধ্যুষিত ছিল। এখান থেকে আওয়ামী লীগের সংসদই সবসময় হয়েছে। তা আমি আওয়ামী লীগের একটা দাপট দেখেছি, এবং এখানে আওয়ামী লীগের এক ধরনের যে রাজনীতি দেখেছি, সেটা আমাকে আসলে একটু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে আমার উপরে। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতিটা ভালো না। বা কোনো একটা স্পেসিফিক ঘটনা যদি উল্লেখ করি, যে আমার যে স্কুল, সেই স্কুলে একবার যে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছিল, তো সেখানে নির্বাচনটা এক সময় দলীয় পর্যায়ে, ম্যানেজিং কমিটির নির্বাচনটাই দলীয় পর্যায়ে চলে গেছে। তো আওয়ামী লীগ থেকে এক ভদ্রলোককে মনোনয়ন দেওয়া হলো, যে আসলে কোনো শিক্ষিত না, বা আরও একটু যদি মানে কোনো মানুষ সম্পর্কে নেগেটিভভাবে না বলি, যে একটু নিম্ন মানের, যাই হোক। তো তাকে মনোনয়নটা দেওয়াই হয়েছে এজন্য যে যদি হারেও তাতেও যাতে তার কোনো সম্মানহানি না হয়, তার সাথে নির্বাচন করাটাই যে করবে তার জন্য সম্মানহানি করে। তো আমার এই সব কিছু দেখে আওয়ামী লীগের দাপট, এই ধরনের ক্যারেক্টার এবং বিএনপি পরিবারের আমার জন্ম, সব কিছু মিলিয়ে আমার এই ছাত্রদলের রাজনীতিতে আসা বা জাতীয়তাবাদী আদর্শ। শুরুর দিনের কথা যদি বলি, মানে একেবারে প্রথম মিছিল আপনি গেছেন ছোটবেলায়, প্রথম মিছিল বা প্রথম আন্দোলন করেছেন, সেই দিনের স্মৃতিটা মনে পড়ে কিনা, বা আসলে সেই দিনটা কেমন ছিল? আমার মা বা বাবা বলেছিল, আমি প্রথম মিছিলে গিয়েছিলাম ধানের শীষের স্লোগান নিয়ে। সেটা ছিল, আমাদের ওখানে বাতেন মিয়া ছিল, শিক্ষা প্রতিমন্ত্রী ছিল একসময় বিএনপির, ওনার একটি মিছিলে আমি গিয়েছিলাম। আমি নাকি ধানের শীষ স্লোগান দিয়েছি, যেটা আমার আর মনে নেই। এরপর আমি ছাত্রদলের মিছিল দিয়েছি, সেটা 2004 সালে, সেটা আমার মনে আছে। আচ্ছা, আপনি যে এই ছোটবেলায় ছাত্র রাজনীতি শুরু করলেন, তো শুরুর দিকে আপনার পরিবারের সমর্থন কেমন পেয়েছিলেন? ক্লাস 9-এ আমি যখন প্রথম পদ পাই, এটা তো আসলে ওভাবে ছাত্র রাজনীতি করা না, যে আমার রেগুলার কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে, এরকম কোনো বিষয় না। এটা সাংগঠনিক স্ট্রাকচারে একটা পদ পেয়েছি, কিন্তু এখানে কোনো কার্যক্রম ছিল না। আর যেহেতু জাতীয়তাবাদী পরিবার, সেক্ষেত্রে তাদের এখানে কোনো না ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলেন, ছাত্র দলের সাথে যুক্ত হলেন কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রদলের সাথে যুক্ত হয়েছি, আমি বলেছিলাম যে আমার মামা সরাসরি তখন রাজনীতি করতো 2009 সালের। তার ফোন ছিল একটা, মানে তার ফোন নোকিয়া 1600 ছিল, এটা একটু মানে কালার ডিসপ্লে ছিল। তো আমার ফোনটা একটু মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিসপ্লে ছিল। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমার মামার ফোনটা চেঞ্জ করে নিয়ে আসে, আমারটা মামাকে দিই, আমারটা। তো মামার কাছে তৎকালীন অনেক ছাত্রনেতার নাম্বার ছিল তার মোবাইলে, সেখান থেকে একজনকে ফোন দিয়ে আমি
তার কাছে যাই এবং বিজয়নগর যে পল্টন পার্টি অফিসের পাশে তার সাথে আমি দেখা করি। আমার দিনটাও মনে আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উঠি ফেব্রুয়ারি 2 তারিখ 2009 সালের, এবং এই দিনটা হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ। তখন থেকে আমি শুরু করি, সেই ফেব্রুয়ারি 3 তারিখ থেকে। আপনি এই যে ওমর একুশে হলের ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, আবার এখন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি হিসেবেও নেতৃত্ব দিচ্ছেন। একটা হলের নেতৃত্ব দেয়া এবং কেন্দ্রের নেতৃত্ব দেয়া, এই দুইটা নেতৃত্বের আসলে তারতম্য কেমন দেখেন, বা দায়িত্বটা আসলে কেমন? দায়িত্বটা পরিধি অনেক বড়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সবার একটা কাঙ্ক্ষিত জায়গা হলো হল রাজনীতির শীর্ষ পদ পাওয়া। এখানে নেতৃত্বের সবচেয়ে মজা হলো কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ হল পর্যায়ে নেতৃত্ব দিতে পারে, এখানে ভেরিয়েশনটা অনেক বেশি। সকল জেলার লোক আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন চিন্তা ভাবনার, বহু টাইপ। কেউ রাত জাগে, কেউ সকালে উঠে, কেউ নামাজ পড়ে, কেউ গান করে। মানে এটা একটা হলেই আপনি সব ধরনের ডাইমেনশন পাবেন। তো সেখানে এটা চমকপ্রদ বিষয় নেতৃত্ব দেওয়া সব ধরনের মানুষের সাথে। কিন্তু একই সাথে আমাদের যেটা মানে দুঃখের বিষয়, আমরা তো এই প্ল্যাটফর্মটা পাই নাই। আমরা নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমরা খুব গুটি কয়েক মানুষের নেতৃত্ব দিয়েছি। আমরা আমাদের নেতৃত্বকে তুলে ধরার মতো বা সাধারণ শিক্ষার্থীদের যাওয়ার মতো প্ল্যাটফর্মটা আমরা তৎকালীন ছাত্রলীগের জন্য পাইনি। আমরা হলে যেতে পারিনি। আমাদের সিট কেড়ে নেওয়া হয়েছে ছাত্রদল। আমাদের সাথে কথা বলার জন্য, মানে আমাদের সাথে হয়তো ক্যাম্পাসে দেখা হয়েছে, তার জন্য আমাদের বন্ধুবান্ধবদেরও থ্রেট শুনতে হয়েছে, হল থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। শুধু আমরা না, আমরা ছাত্রদল করি, আমরা তো এক সময় মেনেই নিয়েছিলাম যে আমরা ছাত্রদল করবো, আমাদেরকে হল থেকে বের করে দিতে পারে, আমাদেরকে মারতে পারে। কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য বা আমাদের সাথে কেউ ক্যাম্পাসে কাউকে দেখছে, এর জন্য হল থেকে বের করে দেওয়ার ঘটনাও আছে। আপনার তৃপ্তির জায়গাটা কোথায় বেশি, হল রাজনীতিতে নাকি কেন্দ্রীয় ছাত্র দলের রাজনীতিতে আপনার ব্যক্তিগতভাবে? সবারই হল রাজনীতিতে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে আসলে কেন্দ্রীয় রাজনীতিতে। কারণ কেন্দ্রীয় রাজনীতিতে এসে আমি বড় পরিধিতে কাজ করার সুযোগ পেয়েছি। আর যখন আমি হল সংসদের নেতৃত্ব দিয়েছি, তখন আন্দোলন সংগ্রাম ছিল। কিন্তু একটা নেতৃত্ব, যে আমার যে নেতৃত্ব গুণ আছে, বা আমি একটা হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমার নেতৃত্ব গুণ ফুটিয়ে তুলবো, বা আমি তাদেরকে আমার দল সম্পর্কে বা আদর্শ সম্পর্কে কোনো কিছু বোঝাবো, সেই প্ল্যাটফর্মটা পাইনি। যার জন্য আমার এখানে অপূর্ণতা রয়ে গেছে। আমি নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমার অপূর্ণতা রয়ে গেছে, আমি প্ল্যাটফর্ম পাইনি বলে। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় এখানে অথবা এখানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে যখন আমার পদ ছিল, তখন আমি কাজ করার একটা পরিধি পেয়েছি, যার ফলে এইখানে আমার তৃপ্তি আছে। ছাত্র সংসদে আমার কিছু অতৃপ্তি এখনো রয়ে গেছে। তৃপ্তি অতৃপ্তির মধ্য দিয়েই এখন পর্যন্ত আপনার ছাত্র রাজনীতি। তো এই এতদিনের যে রাজনীতি আপনার করছেন, ছাত্র রাজনীতি, এই দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে ভালো লাগা বা গর্ব করার মতো কোনো মুহূর্ত গেছে কিনা আপনার? স্পেসিফিক যদি আমি না বলি, আমি যদি বলি যে আমরা যে ছাত্র রাজনীতি যখন শুরু করি, তখন তো আজকে 2009 থেকে 26 অনেক বছর, 17 বছর। 9 সালে দাঁড়িয়ে তো আমি 2026 চিন্তা করতে পারিনি। যখন শুরু করেছি, তারপর একটা সময় পর আমরা হল থেকে বের হয়ে গেলাম। অনেক সহযোদ্ধা নির্মম নির্যাতনের শিকার হয়েছে, যাদের শারীরিক সেই নির্যাতনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে। অনেক দু একজন সহযোদ্ধা, মানে যাদের সাথে একসাথে মিছিল করেছে, এরকম সহযোদ্ধা নিহত হয়েছে। তো সব কিছু মিলিয়ে একসময় জেদ চেপে বসেছিল যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা, জনাব তারেক রহমান কবে দেশে ফিরে আসবে, অথবা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এরকম এগুলো আমাদের স্বপ্ন ছিল, আমাদের এক ধরনের জেদ ছিল। তো সবগুলোই তো বাংলাদেশে হয়েছে। এটা এক ধরনের তৃপ্তি, বা এগুলো এক ধরনের ভালো লাগা। এটা হলো সামগ্রিক রাজনীতির জায়গা থেকে। ব্যক্তিগতভাবে যদি আমার কথা চিন্তা করেন, আমি যত কর্মীর সাথে মিশেছি, যেহেতু আমার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এখান থেকে বেড়ে উঠেছি। এখানে কোনো কর্মী যদি কখনো বলে কারো কাছে যে রিয়াদ ভাই বা রিয়াদ ভালো ছেলে বা ভালো মানুষ, এটাই আমার তৃপ্তির একমাত্র জায়গা, এটি আমি অর্জন করতে চাই সবসময়। বিগত সময়ে, যে সময়টাতে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময়টাতে যেহেতু আপনি বিরোধী রাজনীতি করেছেন, ছাত্র দলে ছিলেন, সেই জায়গা থেকে হামলা মামলা বা গ্রেফতারের যে বিষয়গুলো থাকে সাধারণত, তো এটার সবচেয়ে কোন ঘটনাটা আপনাকে বেশি এখনো তাড়িয়ে বেড়ায় বা নাড়া দেয়? তাড়িয়ে বেড়ায় 2015 সালের যদি একটি ঘটনা বলি, বুয়েট ক্যাম্পাসে আমরা তখন একটা মিছিল করতে গিয়েছিলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী থেকে বকশীবাজারের দিকে অভিমুখী মিছিলটা ছিল। তো
তো বুয়েটের যে শহীদ মিনার, এখানে হামলা হয়। তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সেই হামলার নেতৃত্ব দিয়েছিল এবং সেখানে ককটেল বোমার সাজানো নাটকও করা হয়েছিল। তো সেই হামলায় যে দুজন ভিকটিম হয় তাদের মধ্যে একজন, যার মাধ্যমে আমি 21 সালে ছাত্র রাজনীতি দীর্ঘদিন করেছি, আমার বড় ভাই ছিল। তিনি তৎকালীন ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন শাহাদাত হোসেন, এবং এখনকার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। তখন ও খুবই ছোট ছিল। ওর রাজনীতির প্রথম দিন থেকে আজ অবধি আমার সাথে বেড়ে ওঠা, কিন্তু নির্মম নির্যাতনের শিকার হয়, যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। তো সেই জিনিসটা পরবর্তীতে ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, দীর্ঘদিন হসপিটালে এবং জেলে ছিল। তো এই জিনিসটা আমার সব সময় মানে ওই থেকে আমার কাছে একটা খারাপ লাগা কাজ করে, কারণ দুইজনই আমার ছাত্র রাজনীতির খুব কাছের লোক ছিল। আরেকটা ছিল যে 2024 সালের 19শে জুলাই যে ঘটনাটা আপনার এই প্রোগ্রামে এসে ছাত্রদল সাধারণ সম্পাদকও বলে গিয়েছেন নাসিরউদ্দিন নাসির ভাই। তো কালভার্ট রোডে যেই প্রোগ্রামটা ছিল, তো ওই দিন উনিও আমার ফোনে আসছেন। প্রোগ্রামের স্পটটা ওই এলাকায় ছিল, ঠিক আছে। আমি তাকে ফোন দিলাম যে ভাই এইখানে আমরা ফাইট করতেছি, আপনি এইখানে আসেন। তো উনি ওই স্পটের আশেপাশেই ছিল, উনি এক জায়গায় ছিল, কিন্তু ফোন দেওয়ার তখন তো ইন্টারনেট ছিল না, মানে মোবাইল ফোনেই ফোন দেওয়া হয়েছিল। তো উনি হয়তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চলে এসেছে, এবং ওখানে বেশিরভাগ লোক ছাত্রদলের, তখনকার ভাইস প্রেসিডেন্ট, এখনও ভাইস প্রেসিডেন্ট, তারপর বেশিরভাগ লোকই আমার ফোনে ছাত্রদলের, মানে আমার কাছে ফোনেই আসছে ওখানে। তাই সেখানে যে ঢাকা কলেজের বর্তমান সাধারণ সম্পাদক মিল্লাত, ঢাকা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য আছে ইমরান, যে এখনও পা নিয়ে মানে পা থাকবে কিনা একটা সংশয় আছে। তাই এটা আমার সামনে হয়েছে। প্রথম যখন গুলি করে তখন কিছু ছড়াগুলি, 5টা-6টা ছড়াগুলি আমার প্রথম লাগে, ঠিক আছে। তো যখন গুলি লাগে আমার কানে লাগে 2টা, পিঠে মাথায়, ঠিক আছে। তো লাগার পর আমি কিছুদিন আগেই জেল থেকে বের হয়েছি, তো আমার কাছে মনে হয়েছে কেন আমার গায়ে পড়তে হবে, তো আমার কাছে একটু হয়েছে। এগুলো কি আপনার পরিবারকে বলেছিলেন সেই সময়? পরিবার কি বলে? না, পরিবারকে বলেছে কি, তো তখন আমার সাথে লাগার পর আমি একটু সাইডে সরে যাই। তো সাইডে সরার পর এর মধ্যে যে মিল্লাতের কথা বললাম, মিল্লাতের থেকে হাতটা উড়ে যায়। ফখরুল আছে এখন মহানগর উত্তরের সহসভাপতি, ওর এখান থেকে চলে যায়। এবং আমার পার্শ্ববর্তী যে উপজেলা বাউফল, ওখানে একটা যুবদলের এক ভদ্রলোক ছিল নবীন তালুকদার, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সহসভাপতি, মামুন বাড়ি বাউফল। ও আমার ফোন পেয়েছে, ওর সাথে নবীন তালুকদার আসছে, উনি স্পট ডেট হয়েছে ওই ঘটনায়। তো এই বিষয়গুলো আমাকে তাড়া দেয়। তা আমার একটু যে কয়েকটা ছড়াগুলি লেগেছে, তা আমি এক ডাক্তারকে ফোন দিয়েছি। আমি এখান থেকে একটু বের হয়ে গেছি যেখানে আমরা ফাইটটা করতেছিলাম। তো বের হয়ে যাওয়ার পর তখন আমার কাছে একটা ফোন আসলো যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবির ভাই ফোন দিয়েছে যে ওনার খালাতো ভাই মারা গেছে, আমাদের 10 মিনিট বাড়ি, ঠিক আছে, নাম হয়েছে জিহাদ। তো ও এখানে মারা যায় না, যাত্রাবাড়ি মারা গিয়েছে। তো ওনার লাশটা শনাক্ত করতে হবে। তা আমি আবার ডাক্তার বাদশাকে ফোন দিলাম তখন যে লাশটা শনাক্ত করতে হবে। এর ভিতরে এই স্পটের খবরও আমার কাছে নাই, আমি একটু দূরে সরে গেছি। এর ভিতরে একজনের ফোন দিয়েছে ঢাকা কলেজের, ইমরানের পা উড়ে গেছে, ঠিক আছে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তা আমি তখন আমার ছোট ভাই আর ওই কিবরিয়া, এদেরকে আমার একটা কার্ড ছিল, কার্ডটা দিয়ে বললাম তোমরা 8,000 টাকা তুলে ঢাকা মেডিকেলে চলে যাও, ঠিক আছে। ঢাকা মেডিকেলে কিছুক্ষণের মধ্যে আবার পঙ্গুতে রেফার করছে। এর মধ্যে ইমরান ছিল মিল্লাত, যে এখন সদস্য সচিব, ওর ছোট ভাই, পলিটিক্যালি ছোট ভাই। তা আমি মিল্লাতকে ফোন দিয়েছি যে ইমরান আহত হয়েছে এটা জানানোর জন্য। এখন একজন বলতেছে যে ভাই মিল্লাত ভাই ফোন ধরবে কীভাবে, মিল্লাত ভাই তো অপারেশন থিয়েটারে। সব কিছু ঘটতেছে 1 ঘন্টার ভিতরে, 19 তারিখ। তো অপারেশন ওরে পাচ্ছি না। এর ভিতরে আমি এখান থেকে বাসায় গিয়েছি 2 থেকে 2.5 ঘন্টা পর। এদিকে আবির বাসায় যোগাযোগ করতেছি লাশ পাওয়া গেছে কিনা। তাই আমি বাসায় উঠতে গেছি, তখন আমার এদিকে কান বা এখান থেকে এটার ব্লাডে ভেজা। তো বাড়িওয়ালা আমাকে একটু করছে, আপনি কোথায় গিয়েছিলেন? আমি ওই পাশে অনেক দিন থাকি। তো আমার কাছে একটু ভয় লাগছে যে উনি যেভাবে চার্জ করছে আমাকে, যে উনি আমাকে পুলিশে তুলে দেয় কিনা। তো আমি এটার পর আমি ফোন অফ করে আমি বাসা থেকে চলে গেছি।
এখন গ্রামের বাড়ি খবর পেয়েছে যে আমাদের বললাম 10 মিনার একজন মারা গেছে, আবির ভাইয়ের খালাতো ভাই, আপন খালাতো ভাই, উনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, নাম হয়েছে জিহাদ, আর আমার নাম হয়েছে রিয়াদ। আর আমার ফোন বন্ধ এবং শুনছে গুলি লাগছে, গুলি ছড়া গুলি, বড় গুলি না, কিন্তু শুনছে গুলি লাগছে, ফোন বন্ধ। তারাও এক ধরনের মানে টেনশনে পড়ে। তার চেয়ে বড় কথা হয়েছে যে আশেপাশের লোকজন কানাঘুষা করতেছে, তারা বাসায় এসে আমার বাবা মাকে দেখে যাচ্ছে যে তাদের কি অবস্থা, নামটা মানে যেহেতু কাছাকাছি। হ্যাঁ, জিহাদ রিয়াদ 10 মিনার। তো সব কিছু মিলে তখন আবার আমিও তো একটু ভয়ে ফোন, ওই দিনটাই আমি শুধু একদিনই ফোন বন্ধ রাখছিলাম, ঠিক আছে, ওই সন্ধ্যা থেকে এসে ফোন বন্ধ রেখেছি। তো ওই বাসায় একটু একটা মানে এটা এক ধরনের টেনশনের মধ্যে পড়ে গেছিলো। পরের দিন হয়তো এটা কেটেছে এই। তবে মানুষের মানে ব্যাপক সাড়া ছিল, মানে সাড়া ছিল বলতে আমি যে ইমরানের কথা বললাম, ও নেগেটিভ ব্লাড দরকার। একজনকে ফোন দিলাম, সে বললো ওর আছে, তাকে ফোন দিলাম ছাত্রদলে, সে চলে আসলো। মানে মানুষের সাড়াও পেয়েছে। কিন্তু আপনি যে প্রায় আওয়ামী লীগ শাসন আমলে যেহেতু আপনি ছাত্রদল করেছেন, স্বভাবতই হামলা মামলা তারপরে রাজনীতির যে শিকার হওয়া সেগুলো হয়েছেন। তো এগুলো হতে গিয়ে আপনার কখনো মনে হয়েছে কি যে কেন যে আমি এই পথে আসলাম, আমি তো রাজনীতি না করলেও পারতাম, হয়তো বা রাজনীতি না করলে অন্তত আমি ভালো থাকতে পারতাম, এই যে গ্রেফতার হচ্ছেন, হামলা হচ্ছে, মামলা হচ্ছে, মনে হয়েছে কিনা কখনো? না, আমার কখনো মনে হয়নি। নৈতিকতার প্রশ্ন বলেন বা দেশপ্রেম আসলে অনেক বড় শব্দ, এটা আমি ইউজ করব না। আমার কাছে কখনো মনে হয়নি যে এই পথে কেন আসলাম। সবসময় মনে হয়েছে যে পথটা ঠিক আছে। হয়তো অনেক সময় মনে হয়েছে যে হয়তো আমরা পরিবারকে আরও, শুধু এটা আমার গল্প না, যারাই ছাত্র রাজনীতি করে তারা পরিবারকে হয়তো আরও ভালো রাখতে পারতো, পরিবারের বিপদের বা টেনশনের কারণ না হইলেও পারতো। হয়তো বা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কোনো মানে নিজের কাছে কোনো গিল্টি ফিলিংস নাই, বরং সবসময় মনে হয়েছে যে না, আমরা কিছু করতেছি নিজের নৈতিক জায়গা থেকে দলের জন্য, মানুষের জন্য। হয়তোবা আপনার পরিবারও যেমনটা বলছিলেন যে আপনি ছাত্র রাজনীতি করার কারণে পরিবারে সময় দিতে পারেন নাই, অথবা পরিবারে ওইভাবে এলাকাতে যেতেও পারেন নাই, অনেকের সাথে এরকম ঘটেছে, স্বাধীনভাবে চলাচল করতে পারেন নাই। তো পরিবারে এমন অনেক ঘটনাই তো ঘটে গেছে যেখানে আপনার থাকা খুবই জরুরি ছিল, থাকতে পারেন নাই। তো এই জায়গাগুলোকে এখন আপনাকে মানে পীড়া দেয় কিনা? না, পীড়া দেয়। আমি যখন প্রথমবার গ্রেপ্তার হই তখন আমার উপরে নির্যাতন করা হয়। তখনকার এসি, পরবর্তীতে রমনাজনের এডিসি যে হারুন এসি, যারা একটা মেয়ে কেলেঙ্কারি ছিল, মানে ডিবির হারুন না এসি, আমাকে প্রায় 35 থেকে 40টার মতো মানে লাঠি দিয়ে উনি নিজেই আঘাত করে। তখন এর পরের দিন আমাকে 5 দিনের, এটা প্রথম অ্যারেস্ট করার পরেই, তো পরের দিন হয়েছে 5 দিন রিমান্ড দেওয়া হয়। তো এই ঘটনা শুনে আমার আম্মা তখন ঢাকা, মানে ওই দিন আমার বাসা চেঞ্জ করার কথা, 28শে ফেব্রুয়ারি ছিল, ঠিক আছে, আমার 1 মার্চ, মানে ওই দিনই বাসা চেঞ্জ করব, আম্মা ঢাকা। তো আমার দাদি এই ঘটনা শোনার পর উনি স্ট্রোক করে ফেলছে, ঠিক আছে। তো আমি যখন রিমান্ডে, তখন হয়েছে ওনাকে ঢাকা নিয়ে আসা হয়। তো এই ঘটনা আমাকে আর জানানো হয়নি। 5 দিন পর আমি রিমান্ড থেকে গেলাম। তো 2 থেকে 3 দিন পর শাহবাগ থানা ক্যাম্পাসের আশেপাশে তো আত্মীয়স্বজন দেখা করতে আসে। তো আম্মাকে আসতে বলি, উনি বলতেছে না, আসবে না, মানে উনি আমার ছোটো ভাইয়ের মাধ্যমে খবর পাঠাচ্ছে, আসবে না, দেখলে সহ্য করতে পারবে না। যাই হোক, পরবর্তীতে আমি যখন জেলে যাই, প্রথম কেরানীগঞ্জ, পরবর্তীতে কাশিমপুরে যাওয়ার পর তখন আমার কোভিডও চলতেছে, ঠিক আছে। তারপর যখন দাদি আমার সুস্থ হয়, তখন জানানো হয় যে এই কথা শুনে, উনি শোনার সাথে সাথে হাতে এরকম মানে তরকারি বা এটা ছিল, মানে সিনেমার মতো উনি উঠতেছিল, তার শোনার সাথে সাথে উনি পড়ে গেছে, ঠিক আছে। তারপরে কি আর কথা হয়েছিল কখনো? না, দাদি তিনি এখনো আছেন, আচ্ছা। সুস্থ আছেন, কিন্তু আছে, মানে এখন সুস্থ। কিন্তু তখন মানে এটা আমি পরে শুনছি, তখন তো আমি 87 দিন জেলে ছিলাম। শুনছি তো আমি স্ট্রোক করার প্রথম 7-8 দিনে শুনিনি, 10-12 দিন পরে শুনেছি। কিন্তু এই যে 87 দিন রমজান ছিল, এই 87 দিনের মধ্যে ঈদ ছিল, তো 87 দিনের মধ্যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে কেমন আছে, আমার কারণে এটা হয়েছে, এটা এক ধরনের আমার ফিলিংস ছিল জেলে বসে, যে আমার কথা শুনি এরকম হয়েছে। এটা একটা মানে খারাপ লাগা, বা ওই সময়টায় বেশি খারাপ লাগতো জেল টাইমটায়। এই যে এত সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আসলে একটা পট পরিবর্তন হয়েছে। জুলাই আন্দোলনে অনেক ঘটনা আপনি বলেছেন, স্পর্শকাতর বিষয়গুলো আপনার চোখের সামনে ঘটেছে, আপনার নিজের সাথেও ঘটেছে।
ছাত্রদেরও অনেক চাহিদা ছিল জুলাই আন্দোলনে, এবং আপনারা বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো, বিশেষ করে ছাত্রলীগ ছাড়া কিন্তু অধিকাংশ ছাত্র সংগঠনই একসাথে কাজ করেছেন ঐক্য নিয়েই। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে জুলাইয়ের পর থেকেই একটা বিভেদ শুরু হয়ে গেছে। আগে যেমনটা ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যে ছিল বিভেদটা, এখন সেটা হয়েছে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে। এই বিভেদটার আসলে আপনার কাছে কি মনে হয়? এই বিভেদটা কি আসলে বাংলাদেশকে ভালো কিছু দিতে পারে? বিভেদ যৌক্তিক পর্যায়ে থাকলে ভালো কিছু দিতে পারে, কিন্তু আপনি অযৌক্তিক বিভেদ করলে তো আর ভালো কিছু দিতে পারে না। এখন আপনি বললেন যে আমরা একটা সংগ্রাম করেছি একটা ফেসিবাদের বিরুদ্ধে, বলে আপনারা যেই আন্দোলনটা 2024-এ হয়েছে, এই আন্দোলন তো ভাই, যুদ্ধ তো 1971 সালেও মানুষ করেছে। সাম্য বলেন, ন্যায় বলেন, ন্যায়ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, সাম্য হবে যেখানে মেধার কদর হবে, এরকম একটা সমাজ ব্যবস্থার জন্য, এরকম একটা দেশ বিনির্মাণের জন্য 1971 সালেও মানুষ জীবন দিয়েছিল। কিন্তু একটা টাইম পর গণতন্ত্রের জন্য জীবন দেওয়ার ফলে গণতন্ত্র হোঁচট খেয়েছে, আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। এর কারণ কি? এর কারণ হলো যে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এখানে কেউ প্র্যাকটিসটা করে না। মানে আপনার যে গণতন্ত্রের মানুষ বলে সৌন্দর্য, গণতন্ত্র প্র্যাকটিস করার পর একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এখন আপনাদের বিভেদটা কেন আসলে? আপনাদের বিভেদটা এখন কেন হলো আসলে, আপনার কি মনে হয়? ছাত্র শিবিরের সাথে তো আমাদের নৈতিক বিভেদ, আদর্শগত বিভেদ তো সবসময়ই ছিল। আপনি যদি দেখেন, আমি কোনো কিছুই বললাম না, আপনি পাশাপাশি চলতে থাকলাম। আপনি দেখবেন যে 5ই আগস্টের পর একেবারে 6ই আগস্ট প্রথম একটা ক্যাম্পেইন করা হলো, 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আপনার মনে থাকবে হয়তো 6ই আগস্ট। তো এটা আমাদের বিরুদ্ধে করা হয়েছে এবং পেইড ক্যাম্পেইন, এবং জামাত শিবিরের সর্বোচ্চ পর্যায় থেকে এটা করা হয়েছে। এবং একটা শ্রেণী যারা এটাকে খুবই কি বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে চিন্তা করছে, যে এরকম একটা ক্যাম্পেইন হলো, অনেক কিছু তারা ফান্ড করেছে। কিন্তু আমার সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের শুধুমাত্র জুলাই আগস্টে 144 জন সরাসরি শাহাদাত বরণ করেছে। গত 17 বছরের আন্দোলন সংগ্রামে গুম খুনের কথা আমি বাদই দিলাম, পঙ্গুত্ব বরণ করেছে তাদের কথা বাদ দিলাম, 144 জন। এবং এর মতো কোনো বাংলাদেশে কোনো একক সংগঠন নাই যার এতজন লোক এই আন্দোলনে নিহত হয়েছে। তাহলে সেই সংগঠনকে টার্গেট করে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন এই ক্যাম্পেইন চালানো হয়েছে। তো বিভেদটা তো আসলে কেউ করতে চায় না, হয়ে যায়। তাই তাদের যে চরিত্র, ঐতিহাসিক চরিত্র এবং বর্তমান চরিত্র, দুইটা মিলেই আমাদের সাথে বিভেদ। এবং আপনি যদি আরেকটু আমি বাড়িয়ে বলি, 2001 থেকে 6-এর যে 4 দলীয় ঐক্যজোট, সেখানে জামাত ইসলামের সাথে বিএনপির একটি ইলেকট্রাল জোট ছিল, নির্বাচনী জোট। সেটা আমাদের আদর্শিক জোট না। কিন্তু আমি যখন 2009 সাল থেকে 24 পর্যন্তই ধরি, তখন আমি তো যখন ছাত্র দল করি, তখন কিন্তু তাদের সাথে জোট ছিল। অনেক সময় সম্পর্ক খুব ছিল, দুর্বল ছিল, অনেক সময় খুব হট সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্ক ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের কোনো সময় কোনো জোট ছিল না, কোনো মিটিং হয় নাই, কোনো সম্পর্ক হয় নাই। মানে মূল দুইটা দল এক থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে কখনোই আমার 9 থেকে এই 26 সালের পথ পরিক্রমায় কখনো আমার এটা করতে হয়নি, কোনো বিষয়ে না। সেটা সাংগঠনিক বিষয়ে, কোনো ইফতার পার্টি বলেন, কোনো কিছুদের সাথে না, অন্য অনেক সংগঠনের সাথে করতে হয়েছে। কিন্তু তার মানে এই দুইটা দলের মধ্যে একটা বিভেদ সবসময় ছিল। এটা 1 থেকে 6-এর যে রাজনীতি ছিল। আমি তো 5 থেকে 7 সরকারি বাংলা কলেজে পড়েছি, মিরপুর ইন্টারমিডিয়েট এসএসসি। বা পরবর্তীতে যখন আমরা ছাত্রদল করতে এসেছি ক্যাম্পাসে, তখন যাদের সাথে করেছি তাদের কাছে আমরা শুনেছি, এবং আমরাও 9 থেকে 26 যা দেখেছি, কোনোদিন কোনো রকম আমাদের কোনো সম্পর্ক ছিল না। নৈতিকভাবে এবং শারীরিকভাবে আমরা সবসময় বিশাল পার্থক্যের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা বিষয় একটু আপনাকে বলি, যদিও বিভেদ আছে, কিন্তু বিভেদের মধ্যে একটা বিষয় খুব বেশি দেখা যায়, যেটা আওয়ামী লীগের সময় আপনারা সবাই মিলেই কিন্তু যখন ঐক্যবদ্ধভাবে আন্দোলন তো করেছেন, বিভেদ আদর্শিক থাকলেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন, কিন্তু একটা জিনিসের সমালোচনা সবাই করতেন তখন, যে আওয়ামী লীগের যে ট্যাগিং কালচার, এইটার সমালোচনা আসলে সবাই করেছেন একই সাথেই। আপনারাও অনেক ট্যাগিং এর শিকার হয়েছেন, ফ্রেমিং এর শিকার হয়েছেন, এখনো হচ্ছেন।
আবার দেখা যাচ্ছে যে আপনাদের বিরোধী পক্ষ এখন যারা, বিশেষ করে ছাত্র শিবির, তাদেরকে আপনারা ট্যাগ দিচ্ছেন, আবার ছাত্র শিবির আপনাদেরকে ট্যাগ দিচ্ছে। উভয় পক্ষ, এই ট্যাগিং কালচার থেকে কি আমরা বের হতে পারবো মনে হয়? দরকার নাই তো। কেন দরকার নাই? এটা তো মানে মিসকোড হইলে সমস্যা। আমি যদি মানে বড় করে বলি, আপনি দেখেন, আপনি আমাকে ট্যাগ দিচ্ছেন আমি একজন ক্রিকেটার। আচ্ছা, আমি কি ক্রিকেটার হলে আমি দর্শন নিয়ে কথা বলতে পারবো না? দুর্নীতি নিয়ে কথা বলতে পারবো না? আপনি আমাকে ট্যাগ দিচ্ছেন আমি জামাত, আমি কি তাহলে দর্শন নিয়ে কথা বলতে পারবো না? আমি আওয়ামী লীগই, আমি কি দর্শন নিয়ে কথা বলতে পারবো না? পারবো। ট্যাগ দিলে সমস্যাটা কোথায়? প্রথম কথা হচ্ছে যে আমি যে কথাটা বলছি সেই কথাটা সত্য কিনা। সত্য হলে আপনি আমাকে এটাকে ইনভ্যালিড করতে পারেন না, এটাকে ডিনাই করতে পারেন না। ঠিক আছে? ট্যাগ দেওয়া হয় কোন অর্থে? আওয়ামী লীগ প্রথম কাজ করতো কি? ট্যাগ দিত যে তুমি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাহলে তুমি দর্শন নিয়েও কথা বলতে পারবা না, তুমি দুর্নীতি নিয়েও কথা বলতে পারবা না, তুমি কিছু নিয়েই কথা বলতে পারবা না। ঠিক আছে? সেই জায়গায় প্রথমে একটা সমাজকে একটা বিভাজন করে দিয়েছিল। আওয়ামী লীগের ট্যাগের রাজনীতিটা ছিল সমাজের বিভাজন। ঠিক আছে? এখন আপনি আমাকে যখন ট্যাগ দেবেন, আপনি আমাকে কি বলবেন? ছাত্রদলের রিয়াদ। এটা তো আমার কাছে গর্বের বিষয় যে ছাত্রদলের রিয়াদ বলছে। আমি তো এটা হতে চেয়েছি, যে ছাত্রদলের রিয়াদ হতে চেয়েছি। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এই ট্যাগ আমার জন্য গর্বের। এখন সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা একটা থেকেই গেছে সময় একটা। এটা তো বাংলা সিনেমার শেষ দৃশ্য না যে নায়ক জেল থেকে বের হয়েছে, অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে রইল, এরকম বিষয় না। সমস্যাটা হলো যে গত 17 বছরে তো জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা কর্মী ছাত্রদল পরিচয় বড় হয়েছে, এই আন্দোলন সংগ্রাম করেছে। আমাকে 2বার গ্রেপ্তার করেছে। যাওয়ার সাথে সাথে প্রথমে আমি ঢোকার পর বলেছি, হ্যাঁ আমি ছাত্রদল, আমার পদ এটা। আমি প্রথম গিয়েই বলেছি। ঠিক আছে? যে ভাই আপনি কি, বা আমি ভাই সাধারণ লোক, আমাকে ধরে আনলেন কেন? কোনোই না। ঠিক আছে? কিন্তু বিপরীত মুখে আমাদের যাদের কথা বলতেছেন, তাদের রাজনীতিটা তো আপনি দেখতেছেন না। যখন আপনার শার্ট এবং প্যান্টের মূল্য 500 টাকা, শার্টের মূল্য 270 টাকা হলে প্যান্টের মূল্য কত? তাহলে আপনার ধরতেই হবে যে শার্টের প্যান্টের মূল্য X টাকা। তাহলে 270 প্লাস X = 500। তাহলে X যে আপনি ধরলেন, এখন প্যান্ট যদি বারবার আপনাকে জিজ্ঞেস করে তুমি আমাকে ধরলা কেন, তুমি আমাকে ট্যাগ করলা কেন X দিয়া, যে হিডেন, যে গুপ্ত, তাকে ট্যাগ ছাড়া আপনি ধরতে পারবেন না, তাকে ধরতেই হবে। তার মানে এই ট্যাগিং বিষয়টা আসলে রাজনীতির একটা অংশ। আপনি ফ্রেমিং যদি ভিন্ন করেন, আমি কিন্তু বলতেছি না যে আপনি ধর্ষণ নিয়ে কথা বললে আপনি শিবির তাই কথা বলতে পারবেন না, আমি শুধু ছাত্রদল এজন্য আমি এটার সার্টিফাইড যে আমি কথা বলতে পারবো না। আপনি সত্য কথা বললে আপনি যেই হন না কেন, আপনি ব্যবসায়ী হন, কৃষক হন, দিনমজুর হন, আপনি দর্শিতা হন, আপনি আইনজীবী হন, আপনি শিবির হন, বলেন। ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনার অথবা পৃথিবীর সকল মানুষের এটার ভিন্ন মত থাকতে পারে, ঐতিহাসিকভাবে শিবিরের বাংলাদেশের পক্ষে যে অবস্থান, বিপরীতে যে অবস্থান, যার কারণে তারা এই পরিচয়টা নিজেরা দিতেও লজ্জা পায়। আপনি যেহেতু কেন্দ্র থেকে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক সংস্কৃতি, সেটা তো আপনি জানেন। তো এই যে এই রাজনৈতিক সংস্কৃতি থেকে আপনার কাছে ছাত্র রাজনীতির বাংলাদেশে সবচেয়ে বড় সংকট কি মনে হয়? ছাত্র রাজনীতির বড় অর্থে আমার কাছে 3টা বড় সংকট মনে হয়েছে। একটা হলো যে মানে আমি সিরিয়াল অনুযায়ী না বলি, আমি একটু আমার মতো করে বলি, হয়তো প্রথম হলো যে ছাত্র রাজনীতি আমরা কখনো আমাদের পরিকল্পনা ঠিক করতে পারিনি, আমাদের কি করা উচিত। আমরা সবসময় এক ধরনের ছাত্র রাজনীতি করে গেছি। সময় এবং পরিস্থিতি অনুযায়ী হয়তো কেউ অস্ত্র তুলে নিয়েছে, কেউ হেলমেট তুলে নিয়েছে। ঠিক আছে? কিন্তু এখানকার যে কোনো সুফল যে হতে পারে, এই বিশাল একটা কর্মী বাহিনী থাকে, এদের দিয়ে কোনো একটি মহৎ কাজ করা সম্ভব দেশের জন্য, যেহেতু এটার কমান্ডিং একটা বাহিনীর মতো, যাদের কেন্দ্রীয় নেতৃত্বের কমান্ড বিশাল একটা জনগোষ্ঠী শুনে, এরকম তো আর কারো নেই। ছাত্র সংগঠনগুলোর যেরকম একটা বড় পরিধি আছে কাজ করার, তো এটাকে একটা বেশ কিছু কাজে এদেরকে যুগ যুগ ধরে লাগানো যেত, যেটা কেউ করেনি। এটা বড় সংকট মনে হয়েছে, যেখানে নির্দিষ্ট পরিকল্পনা করা দরকার। যে হচ্ছে যে কখনোই আমার কাছে মনে হয়েছে, আমি তো 17 বছর করি, কখনোই এখানে নারীদের জন্য কোনো পরিবেশ দেওয়া হয়নি রাজনীতি করার, কেউ দিতে পারেনি।
তো এখানে নারীদের জন্য আসলে ছাত্র রাজনীতির যে প্ল্যাটফর্মটা, সেখানে নারীদের জন্য আরও বেশি উপযোগী করা দরকার। নারী বান্ধব না হোক, কিন্তু নারীদের উপযোগী করা দরকার এই ছাত্র রাজনীতিটা। এইসব সমাধান, এগুলো তো যুগ যুগ ধরে চলতেছে। এই সমস্যাগুলো শেষ তো করতে পারিনি, তার মধ্যে নতুন সমস্যা এসে জড়েছে। সেটা হলো যে এই যে ফটোকার্ড, গুজব, প্রোপাগান্ডা, ঠিক আছে, এটা আরও ভয়ানক দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা আসলে কোন দিকে নিয়ে যাবে সেটা আমি এখন এখানে বলতে পারবো না, তবে এর সমাধান দরকার। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আপনি যেহেতু ছাত্রদল করেন, ছাত্রদল নিয়ে বলি, যে মেধাবীদেরকে আরো ছাত্রদলমুখী বা ছাত্র সংগঠনমুখী হচ্ছে, যে কোনো ছাত্র সংগঠনে হতে পারে, মেধাবীদেরকে তুলনামূলক বেশি আসা উচিত কিনা ছাত্র সংগঠনগুলোতে, বা সেখানে আসলে যদি না আসে খুব বেশি পরিমাণ, সেটা কেন আসতে চায় না? মেধাবীদের আসলে এটা যারা করে, এখানে শীর্ষ নেতৃত্বে যারা আসে, দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরেন এক ধরনের আপনি মেধাবী বলতেই পারেন। এরপর যদি আপনি চিন্তা করেন যে সে ডিপার্টমেন্টের ফার্স্ট সেকেন্ড কিনা, আসলে ডিপার্টমেন্টের ফার্স্ট সেকেন্ড হয়ে গেলে তার যে কর্মের মধ্যে দিতে হয়, তার সাথে তো ছাত্র রাজনীতির যে কর্মের জায়গাটা সেটা একটু আলাদাই, ঠিক আছে। সেক্ষেত্রে যে একেবারে ডিপার্টমেন্টের ফার্স্ট সেকেন্ড কি আসতে হবে, তার তো জায়গা ভিন্ন, তার অ্যাম্বিশন ভিন্ন, তার গোল ভিন্ন, ঠিক আছে। সেক্ষেত্রে সে ওখানে থাকুক। আরেকটা জিনিস হচ্ছে মেধাবীর, আমি যদি এটাই এভাবে বললাম, আরেকটু আমি সবসময় বলি যে বাংলাদেশের শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে, ঠিক আছে। মানে আমি খুব ছোট মানুষ, কিন্তু খুব বড় করে বলি। এটা কেন বলি দেখেন, আমি একটা স্ট্যাটাসও দিই প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে, কাছাকাছি এরকম দিই। সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা, তারা গর্ব করে অনেক সময় বলি যে বাংলাদেশের প্রশাসনে বা ক্যাডার সার্ভিসে আমাদের 60% বা 70% লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আবার রিপোর্ট বলে যে দেশের সরকারি চাকরিজীবীদের 90%, 95% দুর্নীতিবাজ। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এককভাবে কত পার্সেন্ট দুর্নীতিবাজ প্রোভাইড করে? তার মানে কি, শিক্ষা আসলে কোন প্রতিষ্ঠানে আপনি পড়েছেন এটা আসলে বড় কথা না, মেধাবীকে এটাও বড় কথা না। সংজ্ঞা নাই তো, ফার্স্ট যদি হয় তাহলে মেধাবী, এই তো। এখন ক্লাসের ফার্স্ট যে, সে দুর্নীতিবাজ হইতে পারে, মেধাবী না। সঠিক পরিকল্পনা, কিছু নৈতিক মানুষ যাদের সৎসাহস আছে, যাদের দেশপ্রেম আছে, এরকম মানুষের সংগঠন করা উচিত। মেধার তো একটা লেভেল তো হয়েই গেল, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, একটা লেভেলের মেধাবী, তো শেষে তো আর মূর্খ না। তাই সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে মেধাবীদের চেয়েও কিছু নৈতিক সৎ মানুষ, যারা দেশপ্রেম, যারা বড় করে দেশকে ভাবতে পারবে নিজের চেয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সেই অমর বাণী, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেটাকে সত্যিকার অর্থে লালন করতে পারবে। ছোট ছোট যে স্বার্থগুলো, সেগুলো বিসর্জন দিয়ে সংগঠনকে এবং দেশকে, প্রতিষ্ঠানকে অনেক বড় করে দেখতে পারবে, সে ধরনের মানুষের সংগঠন আসা উচিত। অর্থাৎ আদর্শের কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই আদর্শের কথা বলেছি। যদি আদর্শের কথা হয়, যে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, ছাত্র রাজনীতি বিশেষ করে যারা করছে, তারা কি আসলে আদর্শের রাজনীতি করছে নাকি ক্ষমতার রাজনীতি করছে? মানুষ তো একটা সময় প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেলে একরকম হয়, ত্রুটি বিচ্যুত তো আছেই। বিশেষ করে বনসাই গাছ তো হয়, মানুষ কত বড় একটা গাছকে কত ছোট করে রাখা হয়, পরিবেশ তার উপরে যে চাপ প্রয়োগ করে, তার ফলে তো বছরের পর বছর সেরকম ছোটেই থাকে। তো আমি দেখতেছি গত 17 বছরে জাতীয় ছাত্রদল যারা করতে এসেছে, পরিবেশ বলেন, বাধ্য হয়ে বলেন, তারা এক ধরনের নীতি নৈতিকতা বেশি শিখেছে অন্য যে কোনো সংগঠনের চেয়ে। ছাত্রলীগের যে নড়াইল বা এইদিকে একজন জেলে ছিল, তার ওয়াইফ সুইসাইড করছে, দেখেছেন মনে হয় নিউজটা। তো এই ঘটনায় ছাত্রদলের অনেক ছেলে ফেসবুকে সরকারের সমালোচনা করেছে, অথচ এই ওয়াইফ কিন্তু সুইসাইড করেছে, একে মারা হয় নাই। আমাদের ক্ষেত্রে আমার কর্মী জেলে ছিল, আমার কর্মীর বাবা মাকে এখানে মারা হয়েছে। সরকার এখানে কিন্তু সরকার মারে নাই, সে সুইসাইড করেছে, তাও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। এই প্রতিবাদটা আপনি লোক দেখানো না, 17 বছরের নির্যাতন তাদেরকে শিক্ষা দিয়েছে যে অন্যায় আর করা যাবে না। যে অন্যায় আমার উপরে হয়েছে, সে অন্যায় আমি কারোর উপরে চাই না। এটা কিন্তু আমাদের মুখের কথা না, এটা আমাদের 17 বছরের জীবন, যাপিত জীবনের উপরে শিক্ষা।
তারপরে ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড কি বলে, যে তারা কি আদর্শটাকে ফলো করে নাকি ক্ষমতাকে ফলো করতে চায়? আমরা এই জেনারেশন দিয়ে, ছাত্রদলের এই জেনারেশনের কর্মী দিয়ে আদর্শ রাজনীতি করা সম্ভব এবং করছেন। 5ই আগস্ট থেকে তো তাই হচ্ছে। আমরা সংগঠন বলেছে 5ই আগস্টের পর যে ঠিক আছে হলে একটু পরে ওঠো, যখন প্রশাসনিকভাবে হলে ওঠানো হয়েছে তখন আমরা যদি ছাত্রদল হলে উঠেছি। অনেক অবৈধ জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মেনে নিছি। মানে অবৈধ বলতে মানে আমরা কোনো ইতে যাই নাই, দেশের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক এরকম কোনো জায়গায় আমরা যাইনি। এটাই তো আমরা মানে দলের চেয়েও দেশ এবং প্রতিষ্ঠানকে আমরা বেশি বড় করে দেখেছি। যেটা বর্তমান বিদ্যমান যে কমিটি রাকিব নাসির নেতৃত্বে, এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তারা সর্বোচ্চ ধৈর্যের সাথে এই ধারা অব্যাহত রেখেছে। বিগত সময়টাতে আপনার যে ছাত্র রাজনীতির বয়স, এই ছাত্র রাজনীতির বয়সে গতকাল পর্যন্ত সবচেয়ে বড় অর্জন কি আপনার? আচ্ছা, অনেকেই আমাকে ছাত্রদলের রিয়াদ বলে, এটাই অর্জন। এবং এটা তো দূর থেকে দেখে। আপনি যদি একজন মানুষের সাথে পাশাপাশি না মেশেন বা মানে একই বাসায় বা একই সাথে থাকলে একরকম, বন্ধুত্ব থাকলে একরকম, চায়ের দোকান আড্ডা একরকম, অফিসের কলিগ একরকম, রাজনৈতিক কলিগ একরকম, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম। তো যদি কেউ ভালো মানুষ বলে অনেকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা আমার কাছে সবচেয়ে বড় অর্জন মনে হয়। মানে আপনি ছাত্র দলের যে কেন্দ্রে নেতৃত্ব দিচ্ছেন, কি করেছেন আসলে আপনি নেতৃত্বে যখন থেকে এসেছেন এখন পর্যন্ত একটা বিষয় বলবেন যে যেটা আপনি বিশেষভাবে করেছেন যা অন্য কেউ করেনি, কেন আপনাকে সবাই ছাত্র দলের রিয়াদ বলে বা বলতে চায়? আমি সবসময় মানুষকে দল করতে উদ্বুদ্ধ করেছি এবং বড় জায়গা থেকে দল করতে উদ্বুদ্ধ করেছি। ছাত্রদলে অনেক গ্রুপিং রাজনীতিও আছে, পজিটিভ অর্থে গ্রুপিং। এটা দলের বড় কোনো ক্ষতি করে না, বরঞ্চ সংগঠনকে আরও বেশি বেগবান করে, গতিশীল করে। আমি মনে হয়েছে যে আমি সকল মানুষকে ভালো পরামর্শ দেই, তার যোগ্যতা তার জায়গা থেকে যতটুকু করা যায় ততটুকু করার, সবার যে কোনো সমস্যায় দাঁড়ানোর চেষ্টা করি। সমর্থক থাকে না, সেটা অর্থনৈতিক দাম, মানসিক হতে পারে, গল্পের মাধ্যমে হতে পারে, যেটা যেটা যেভাবেই হোক না কেন সেটা। এবং সবাইকে আন্দোলন এবং দলের প্রতি যে ঐক্যবদ্ধ থাকার, সেটা আমি সব সময় করেছি। এবং বিশেষ করে 15-র আন্দোলন, আগস্টের আন্দোলন, 23-এর যে নির্বাচনের সেবা আন্দোলন, সেখানে আমি দেখা যায় কোথায় মিছিল হবে, কোথায় প্রোগ্রাম হবে, এগুলো আমি নির্ধারণ করতাম। আমি মানুষজনকে জানাইতাম কখন শুরু হবে, সে টাইমটা আমি দিতাম, আমি এই মিছিলটা শুরু করতাম। এবং শুধু আমরা না, আমরা যখন নাসির ভাই নেতৃত্বে আন্দোলন করেছি, অন্য অন্য অপর অনেকভাবেই তো আলাদা আলাদা ভিত্তিক মিছিল হইতো না, অনেকগুলো মিছিলিত হইতো। তাদেরকে আমি হয়তো অনেক সময় বলতাম যে এইখানে করেন, এখানে করলে একটু পুলিশ এড়িয়ে চলা যাবে, বা পুলিশ টার্চ করলে এখান দিয়ে বের হয়ে যাওয়া যাবে, এরকম। তো সবার সাথে আমার দীর্ঘদিনের একটা গল্প আছে, পথ চলা আছে সবার সাথে। আরেকটা বিষয় আছে, আমি 2বার জেলে অনেক দিন ছিলাম এবং 2টা বড় বড় মোমেন্টে ছিলাম। তো অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, জেলে অনেক সময় কাটাইছি। এই সব কিছু মিলেই আমি যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করছি ব্যাপারটা এরকম না, কাউকে 5,000 টাকা দিছি তাও না, ঠিক আছে। আমি মানুষকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমার যতটুকু মেধা আছে, ঠিক আছে। আমি তো এটা ঝুড়ি নিয়ে বসিনি, আমার যতটুকু মেধা আছে, জ্ঞান আছে, এবং সবাইকে দল করতে উদ্বুদ্ধ করেছি এবং পজিটিভ চিন্তা ভাবনা থেকে। আপনি আপনার জায়গা থেকে কাজ করে গেছেন এবং আপনার মতো আরো অনেকে যে যার অবস্থান থেকে কাজ করছে। এখন কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি নতুন করে দেওয়ার একটা গুঞ্জন চলছে, হয়তোবা 2-1-এর মধ্যে দিয়েও দিতে পারে, আপনারা তো প্রস্তুতি নিচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে ছাত্র দলের যে নেতৃত্ব তৈরি, এটা আসলে কি দেখে নেতৃত্বটা নির্বাচন করা হয়, তার কোন যোগ্যতাটা দেখে? সব কিছুই দেখা হয়, 3 ডাইমেনশনাল একটা বিষয়, মানে 360 একটা ভিউই দেখে সংগঠন। তারপরেও আপনার কাছে কি মনে হয় কোন বিশেষ বিষয়টা দেখে দেওয়া উচিত? না, যখন আপনার বিরোধী দলে ছিলেন, একটা নির্যাতনের মধ্যে ছিলেন, তখন তো দেখা গেছে যে আপনার আন্দোলন সংগ্রাম এসব দেখি এটাকে বেশি ফোকাস করা হতো, এর উপরই হতো। এখন একটা পরিবর্তিত সময় আমার কাছে মনে হয় যে তার যে 17 বছরের যে ত্যাগ, তিতিক্ষা, অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রাম, এগুলো দেখা হবে, সাথে সাথে তার ব্যক্তিত্ব, তার কর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা, সাধারণ শিক্ষার্থীদের কাছে তার গ্রহণযোগ্যতা। আপনার সামনে যে আমি কথা বলছি, আমি কিভাবে কথা বলি,
আমার কথা বলা ভালো কিনা তাও তো দেখা উচিত। সব কিছু মিলিয়ে এবার এবার এই কমিটি হবে। কমিটির গুঞ্জনের মধ্যে আপনার নামটাও কিন্তু আসছে, সভাপতি ক্যান্ডিডেট হিসেবে আপনি আগ্রহী বা সভাপতি হতে চান। জি। এই গুঞ্জন যদি সত্য হয়, তাহলে যদি আপনি সভাপতি নির্বাচন করা হয় আপনাকে, আপনার মধ্যে কি পরিকল্পনা আছে, ছাত্র দলের মধ্যে কি পরিবর্তনটা আনতে চান আপনি? আপনাকে বললাম তো, আমরা তো অনেকদিন সংগঠন করি, অনেকের সাথে জেলে হয়তো এক রুমে ছিলাম সারা রাত, মানে দিনের পর দিন গল্প হতো, অনেকের সাথে বাহিরে চায়ের আড্ডায় বহু রকম। তো আমাদের ছাত্রদলের মধ্যে একটা প্রচলিত কথা আছে, যেমন আপনি যদি বলেন যে ঠিক আছে আপনি ঢাকা পোস্টের যদি এডিটর হন আপনি এইটা করবেন, আপনি আপনার সহকর্মীকে বললেন, সহকর্মী একটা উত্তর দিল আপনাকে। তো কারণ যে সহকর্মী ঢাকা পোস্টে 10 বছর চাকরি করে, সে দেখলো যে এডিটর যায় আসে, কিন্তু তার ওই কথা দেয় কেউ, আর এডিটর হওয়ার পর ওইটা রাখে না। এখন ধরেন আমি অনেক সময় আমি বলে ফেলি, আমি যদি ছাত্রদলের প্রেসিডেন্ট হই তাহলে এই সমস্যাগুলো থাকবে না, এটা আমি ঠিক করে দেবো। তো আমাদের একটা প্রচলিত একটা প্রবাদ আছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ। মানে আমি যদি ওই পদে যাই তাহলে আমি সেম কাজই করব, ঠিক আছে? তা আমি এই ধারণা পরিবর্তন করতে চাই। সংগঠনের এটা মানে গতিশীল আছে, কিন্তু এটা নিয়ম এবং নিয়মের মধ্যে চলবে, একটা সুশৃঙ্খল সুশৃঙ্খল সংগঠন বা এটা নিয়মের মধ্যে। এখন প্রশ্ন আসতে পারে যে এখন কি নিয়মের ব্যত্যয় হচ্ছে? না, এখন নিয়মের ব্যত্যয় হচ্ছে এত বড় সংগঠন যেখানে অনেক বেশি প্রতিযোগিতা, সেখানে খুব বেশি ব্যত্যয় করার সুযোগও থাকে না। কারণ আপনার তো প্রত্যেকদিন জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়, সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে ব্যত্যয় করার সুযোগ থাকে না। কিন্তু এটাকে আরও বেশি আমি নিয়মতান্ত্রিক করতে চাই, এবং যার যেটা প্রাপ্য সেটা রাবণ না হয়ে ওভাবেই দিতে চাই। আগামী 10 বছরে ছাত্রদলকে কোথায় দেখতে চান? আগামী 10 বছরে ছাত্রদলকে শুধুমাত্র শিক্ষার্থী না, এদেশের মানুষের কাছে প্রাণের সংগঠন হিসেবে আমি দেখতে চাই। মানুষ মনে করবে ছাত্রদল করাই মানে ভালো ছেলে। ছাত্রদলের পরিচয় থাকা মানে একটা ছেলের পরিচয়, সে ছাত্রদল করে, এখান থেকে কেউ জাজ করবে যে সে ভালো ছেলে। তাকে আর ব্যক্তিগতভাবে পরের স্টেপে যাবে, আরও ডিপ ডিগ ডাউন দরকার হলে তখন যাবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি এটা প্রথম ওভারভিউ দরকার হয়, ফার্স্ট যদি অবজারভেশন দরকার হয়, তাহলে সে ছাত্রদল করে, সে ভালো ছেলে, সে দেশের জন্য কাজ করে, সে দলের জন্য কাজ করে। এই দর্শনে আমি দেখতে চাই, মানে এই জায়গায় আমি ছাত্রদলকে দেখতে চাই। আপনি ব্যক্তি রিয়াদকে আগামী 10 বছরে কোথায় দেখতে চান? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো পর্যায়ে মানুষের সাথে কাজ করার সুযোগ আছে, এরকম যে কোনো একটি জায়গায় আমি নিজেকে দেখতে চাই। দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, বা তরুণরা যারা আছে আগামী দিনের রাজনীতি করতে চায়, সেই তারুণ্যের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? সময়টা খুব খারাপ, আপনার সিলেক্ট করা কঠিন, আপনি আসলে কোন পাথটা পিক করবেন। আমি যদি মানে ক্রোকোডাইল টিয়ার্স নামে একটা কথা আছে, কুমিরের মায়া কান্না। তো হঠাৎ করে একজন খুব মায়া কান্না করতেছে, যে আপনি অফিসের সামনেই দেখলেন যে বলতেছে, হারে রিয়াদ ভাই কত ভালো লোক। আপনি তো মনে করতে পারেন যে এটা রিয়াদ ভাই শুভাকাঙ্ক্ষী, খুব স্বাভাবিক। দেখবেন যে এরকম অনেক লোক ছাত্রদল নিয়েও মায়া কান্না করে, যারা আসলে ছাত্রদলের শুভাকাঙ্ক্ষী না। আবার দেখবেন যে ছাত্রদলের এক ধরনের লোক বিরোধিতা করতেছে, আবার মিথ্যা আছে। খুবই এটা মানে কি বলে, এটা অস্থায়ী, এটা জটিল অবস্থা বলতে পারেন, মানে খুবই খারাপ অবস্থা। মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা শুধুমাত্র যে একেবারে গ্রামের প্রান্তিক মানুষ যে ইউটিউব দেখে সে না, একেবারে শিক্ষিত মানুষ যারা দেশের বাইরে থাকে, একেবারে ইউরোপ আমেরিকা থাকে, তারাও মানে গুজব টুজব নিয়ে আছে। তো এরকম একটা সময়, তার মধ্যে মাদক আছে, তার মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ, সব কিছু মিলে একটা দেশের মানে যত খারাপ অবস্থা থাকা দরকার সব কিছু এখন বিদ্যমান। সেক্ষেত্রে তরুণদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হলো যে মাদক থেকে দূরে থাকতে হবে। নিজের দায়িত্ব এখন, যেহেতু এই ডিজিটাল যুগে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ছিলাম, এখন মাস্টার্সের স্টুডেন্ট। তো সে জায়গা থেকে আমি বলতে পারি যে কম্পিউটার সায়েন্স এত কিছু দিয়েছে, প্রোপাগান্ডাও ছড়ানোর মাধ্যম দিয়েছে, সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স তো আপনাকে এটার ফ্যাক্ট যাচাই করার সুযোগও দিয়েছে, সত্য মিথ্যা যাচাই করার, তথ্য যে কোনো কিছু যাচাই করার সুযোগ দিয়েছে। তরুণ প্রজন্মকে আমি বলবো যে কোনো প্রোপাগান্ডা বা মিথ্যা
যাতে তারা বিশ্বাস না করে, এই বিশ্বাস না করাটা, না শেয়ার দেওয়া, না ছড়ানোটা তার নাগরিক দায়িত্ব। আমরা যখন পরিণতিতে পড়েছিলাম সুনাগরিকের গুণাবলী কি, তা আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সময়ে নিজে গুজব না ছড়ানো বা একটা মিথ্যা জিনিস শেয়ার না করা, এটা একটা সুনাগরিকের বা একটা শিক্ষিত মানুষের প্রথম এবং প্রধান দায়িত্বের মধ্যে অন্যতম হওয়া উচিত। তাই আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো মাদককে না বলতে, এবং এই যে মিথ্যা বা প্রোপাগান্ডার কোনো অংশ না হতে। এটাই দেশের প্রতি তার প্রথম পার্ট। তারপর সে তার বুদ্ধি বিবেচনা বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে তার কি হইতে চায়, কি করতে চায়, এবং দেশের প্রতি তার সবসময় দায়বদ্ধ থাকবে। সংগঠন তার মতো করে কার্যপরিধি ঠিক করে এই তরুণ প্রজন্মকে সে আকৃষ্ট করবে, তার সংগঠন করতে বা উদ্বুদ্ধ করবে, দেশপ্রেমে ঐক্যবদ্ধ করতে। সেটা এশিয়া সংগঠনের পোস্টের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা এশিয়া পোস্টের প্রতি। শুভকামনা থাকবে আপনার জন্য। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক, দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন। আজ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে এশিয়া পোস্টের পরবর্তী আলাপনে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।